আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? প্রতিকূল পরিবেশে নিশ্চয়ই খাপ খাইয়ে ভালোই আছো, আর সেই সাথে করছো নিয়মিত পড়াশোনা। তোমাদের সাথে আমার অনেক দিন পর কথা। আমি তোমাদের কিন্তু সিলেবাসের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমি তোমাদের মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব, আর আমি কিন্তু এই ক্লাসটা উপস্থাপন করছি কে? আমি তোমাদের কোর্স টিচার নাজরিন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। সুতরাং চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমার প্রিয় হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের মুদ্রাস্ফীতি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু চ্যাপ্টারটি বড়, এই কারণে এই মুদ্রাস্ফীতি বিষয়টি আমি 2টি লেকচারে সম্পন্ন করার চেষ্টা করব। প্রথম লেকচারে আমরা আলোচনা করব 6 নম্বর পর্যন্ত, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। আর দ্বিতীয় ক্লাসে আমি বাকিটুকু শেষ করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই আসি কি মুদ্রাস্ফীতি কী। যখন দ্রব্য সামগ্রী ও সেবার দামের স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকে, তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতির মানে অর্থের প্রসার। কাজে মুদ্রাস্ফীতির সময় অর্থের যোগান বৃদ্ধি পায়, ব্যাংকগুলোর ঋণের পরিমাণ বাড়ে, শ্রমিক শ্রেণী উচ্চ মজুরি প্রত্যাশা করে বলে দ্রব্য সামগ্রীর দাম আস্তে আস্তে বাড়তে থাকে। সাধারণত দামের স্তরে এইরূপ ক্রমান্বয়ে বৃদ্ধি হলো মুদ্রাস্ফীতি। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে মুদ্রাস্ফীতিকে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে কেইন্স বলেছেন, মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় কার্যকর চাহিদা বেশি। অধ্যাপক গেগরির মতে ক্রয় ক্ষমতার অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ যখন দীর্ঘকাল ব্যাপী দ্রব্য সামগ্রী ও সেবার দামের স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকে, তখনই তাকে কি বলে? মুদ্রাস্ফীতি। এরপরে আসি মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য হলো দ্রব্য সামগ্রীর দাম ও সেবার দামের স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকে, অধিক পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়, দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা অধিক হয়। অর্থাৎ আমরা সংজ্ঞার মধ্যেই যে কথাগুলো বলেছি সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। এরপরে আসি কি মুদ্রাস্ফীতির প্রকারভেদ। মুদ্রাস্ফীতি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন ধরো ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। প্রাকৃতিক দুর্যোগে কোনো অঞ্চল যখন ধ্বংস হয়ে যায়, তখন ওই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করে। ফলে জনগণের নিকট অর্থের পরিমাণ বৃদ্ধি পেলেও উৎপাদনের পরিমাণ কিন্তু বাড়ে না। এর ফলে কি হয়? দামের স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ঋণ সম্প্রসারণ জনিত মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে ব্যাংক হার হ্রাস করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়, আর এর কারণে দামের স্তর বেড়ে যায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি। দেশে হঠাৎ করে যদি যুদ্ধ বেঁধে যায়, তখন সরকারকে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে সরকার যুদ্ধের অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে, ফলে অর্থের পরিমাণ বেড়ে যায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি বা মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি। অতি উল্লফন মুদ্রাস্ফীতি। দামের স্তর যখন ক্রমবর্ধমান হারে বা ক্রমাগত হারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, তাকে বলা হচ্ছে অতি উল্লফন মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন। আর প্রত্যাশিত মুদ্রাস্ফীতি বা এক্সপেক্টেড ইনফ্লেশন বলতে বোঝানো যাচ্ছে যে জনগণ যখন আগে থেকে ভবিষ্যৎ দ্রব্য সামগ্রীর দামের স্তর মুদ্রাস্ফীতি সম্পর্কে অনুমান করতে পারে, তখন তাকে কি বলা হচ্ছে? প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। আর এর বিপরীতে হচ্ছে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বা আনএক্সপেক্টেড ইনফ্লেশন। অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জনগণ আগে থেকে ভবিষ্যৎ দ্রব্য সামগ্রীর দামের স্তর ও মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছু অনুমান করতে পারে না, এবং হঠাৎ করে দ্রব্য সামগ্রীর দামের স্তর বেড়ে যায়, তখন তাকে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বা আনএক্সপেক্টেড ইনফ্লেশন বলে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে ডিমান্ড পুল ইনফ্লেশন। ব্যক্তিগত ও সরকারি বিনিয়োগের ফলে জনগণের আয় বৃদ্ধি পেলে ব্যয়ও বৃদ্ধি পায় বলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অতএব সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দামের স্তরে যে বৃদ্ধি ঘটে, তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
আর ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন বলা কাকে? মজুরি সহ উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে মোট উৎপাদন হ্রাস পায়। আর মোট উৎপাদন হ্রাস পেলে সামগ্রিক চাহিদার তুলনায় সামগ্রিক যোগান যায় কমে, ফলে দামের স্তর ক্রমাগত বৃদ্ধি ঘটে, দেখা দেয় মুদ্রাস্ফীতি। মজুরি ও মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। শ্রমিকের মজুরি ও উৎপাদকের যদি মুনাফা বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার দরুন দাম স্তরে যে বৃদ্ধি ঘটে তাকেই বলা হচ্ছে কি মজুরি ও মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অবাধ মুদ্রাস্ফীতি বা ওপেন ইনফ্লেশন। দ্রব্য সামগ্রীর দামের স্তর যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে সরকার যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোনো রূপ পদক্ষেপ গ্রহণ না করে তবে তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলে। মৃদু মুদ্রাস্ফীতি বা মাইল্ড ইনফ্লেশন। যখন দ্রব্য সামগ্রীর দামের স্তর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে। প্রকৃত মুদ্রাস্ফীতি বা রিয়েল ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি? পূর্ণনিয়োগ অর্জনের পরে যখন সামগ্রিক চাহিদা বাড়লেও আর উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, এর ফলে আর্থিক ব্যয়ের অনুপাতে দামের স্তর বৃদ্ধি পেলে তাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলে। আর প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি কি? যখন জনগণের সঞ্চয় প্রবাহ বৃদ্ধির সাথে সাথে সরকারি নিয়ন্ত্রণ আরোপ কিংবা বিনিয়োগ সৃষ্টিতে সরকার যদি ব্যর্থতার ফলে যে মুদ্রাস্ফীতির উদ্ভব হয় তাকেই বলা হচ্ছে কি প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি। ধাবমান মুদ্রাস্ফীতি হচ্ছে বা রানিং ইনফ্লেশন। দ্রব্য সামগ্রীর দামের স্তর যখন দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে ধাবমান মুদ্রাস্ফীতি বলে। আর শেষ মুদ্রাস্ফীতি বা আলোচনা করছি সেটা হচ্ছে অর্ধ মুদ্রাস্ফীতি বা সেমি ইনফ্লেশন। অর্থনীতিতে পূর্ণনিয়োগ স্তরে পৌঁছানোর পূর্বে যদি কোনো উপাদানের যোগান স্থির থাকার জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় তার ফলে দামের স্তর বৃদ্ধি পেয়ে সামান্য মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই ধরনের মুদ্রাস্ফীতিকে অর্ধ মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে আমরা মুদ্রাস্ফীতির প্রকারভেদ সম্বন্ধে জানতে পারলাম। এরপরে আসি যে মুদ্রাস্ফীতির কারণ কি। মুদ্রাস্ফীতির কারণ কিন্তু বহুবিধ। তার মধ্যে হচ্ছে কি প্রথমেই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা অত্যাধিক বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়। উৎপাদন যদি হ্রাস হয়, কারণ অর্থের যোগান স্থির থেকে যদি প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবন্যা এইসব কারণে কৃষি ও শিল্পজাত দ্রব্যের কাঁচামালের স্বল্পতা দেখা দেয়, ফলে উৎপাদন হ্রাস পায়, দামের স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। মজুরি বৃদ্ধি। মজুরি বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির একটা অন্যতম প্রধান কারণ, অনেক সময় শ্রমিক সংঘ মালিকপক্ষকে শ্রমিকদের মজুরি বাড়াতে বাধ্য করে, ফলে জনগণের নিকট অর্থের পরিমাণ বেড়ে যায় আর সামগ্রিক উৎপাদন তখন বাড়ানো সম্ভব হয় না, দেখা দেয় কি দামের স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। এরপরে আসি কি যুদ্ধকালীন ব্যয়। হঠাৎ করে দেশে যদি যুদ্ধ লেগে যায় বা যুদ্ধ পরিচালনা করতে সরকারকে প্রচুর অর্থের প্রয়োজন হয়, আর এই বিপুল পরিমাণ অর্থ গ্রহণ এবং করারোপের মাধ্যমে সংগ্রহ করা কিন্তু সম্ভব নয়, তখন সরকার কী করে বাধ্য হয়ে নতুন টাকা ছাপায়, ফলে দামের স্তর বৃদ্ধি পায় আর দেখা দেয় মুদ্রাস্ফীতি। চোরাচালান ও মজুতদার। চোরাচালান ও মজুতদারদের দেশে মুদ্রাস্ফীতির জন্য অনেকটাই দায়ী, কারণ চোরা কারবারি অধিক মুনাফার প্রত্যাশায় দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিদেশে পাচার করে দ্রব্য সামগ্রীর ঘাটতি তৈরি করে। আর এইভাবে মজুতদাররাও উৎপাদিত দ্রব্য সামগ্রীর সংরক্ষণ বা গুজরাটজাতকরণ করে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করে, ফলে জনগণের চাহিদার তুলনায় কি হ্রাস পায়? যোগান হ্রাস পায়, আর যোগান হ্রাস পেলে দামের স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা। যদি কেউ অনুমান করে ভবিষ্যৎ দ্রব্য সামগ্রীর দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাহলে কি করবে? সে বর্তমানে ভোগের পরিমাণ বাড়িয়ে দিবে। অর্থাৎ দেখা যায় অনেক সময় দেখো যে আমাদের কৃত্রিম সংকটের সৃষ্টি করা যায়, তখন কি আমরা দ্রব্য সামগ্রী বেশি বেশি করে কিনে মজুত করি, ফলে দ্রব্য সামগ্রীর স্তর কি বৃদ্ধি পাচ্ছে আর দেখা দিচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থের প্রচলন গতি। অর্থের প্রচলন গতি যত বাড়তে থাকে মানুষের ভোগ ব্যয়ের পরিমাণও ঠিক ততখানি বাড়তে থাকে, কাজে মানুষের ভোগ ব্যয় বাড়লে দামের স্তর বাড়ে, দেখা দেয় মুদ্রাস্ফীতি। দেনা পাওনার হিসাবে উদ্বৃত্ত। কোনো দেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত দেখা দিলে ওই দেশের জনগণের ক্রয় ক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি পায়, ফলে উৎপাদন ওই হারে না বাড়ার দরুন মুদ্রাস্ফীতি দেখা দেয়। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কারণ দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা থাকলে ধর্মঘট, বিভিন্ন চাঁদাবাজি ইত্যাদি দৌরত্ব বেড়ে যায়, ফলে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, উৎপাদন ব্যাহত হয়, তাহলে চাহিদা তুলনায় দ্রব্য সামগ্রীর ঘাটতি দেখা দেয় মুদ্রাস্ফীতি।
ঋণের পরিমাণ বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে ব্যাংক হার হ্রাস করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক হারে ঋণ প্রদান করলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, বেড়ে যায় দ্রব্য সামগ্রীর দামের স্তর, দেখা দেয় মুদ্রাস্ফীতি। প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ভূমিকম্প এসব কারণে উৎপাদন ব্যাহত হলে প্রয়োজনীয় তুলনায় দ্রব্য সামগ্রী যোগান ঘাটতি দেখা দেয়, দামের স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। উপকরণের যোগানের স্বল্পতা। উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিশেষ করে বিদ্যুৎ, ডিজেল, পেট্রোল, গ্যাস, শ্রম ইত্যাদি যোগানে কোনো কারণে যদি হ্রাস পায় তাহলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে কি উৎপাদন কম হলে চাহিদা তুলনায় যোগানের পরিমাণ হ্রাস পায়, ফলে দামের স্তর বৃদ্ধি পায়, ঘটে মুদ্রাস্ফীতি। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। যদি কোনো কারণে জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায় তাহলেও মুদ্রাস্ফীতি ঘটে। সরকারের অতিরিক্ত ব্যয়। সরকার অনেক সময় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের চেয়ে আয়ের চেয়ে বেশি ব্যয় করে, অর্থাৎ ঘাটতি বাজেট নীতি অনুসরণ করে। ফলে সরকারের অধিক অর্থের প্রয়োজন হয়, যা সংগ্রহ করতে নতুন নোট ছাপানো হয়, আর তখন দেখা দেয় অর্থের যোগান বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। অর্থের যোগান বৃদ্ধি। অর্থাৎ সরকার কোনো কারণে অর্থের যোগান বাড়ালেও জনগণের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, জনগণের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, আর সামগ্রিক চাহিদার সাথে সামঞ্জস্যে সামগ্রিক যোগানও বাড়ানো সম্ভব হয় না বলে দেখা দেয় মুদ্রাস্ফীতি। কর হ্রাস। সরকার যদি করের পরিমাণ হ্রাস করে তাহলে জনগণের প্রকৃত আয় বেড়ে যায়, ফলে জনগণের নিকট নগদ অর্থ জমা থাকে বলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, ফলে দামের স্তর বৃদ্ধি পেয়ে দেখা দেয় মুদ্রাস্ফীতি। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি। সরকার যদি শিশু পার্ক, উদ্যান, স্টেডিয়াম, বিনোদন কেন্দ্র এই অনুৎপাদনশীল খাতে অতিরিক্ত ব্যয় করে তাহলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেখা দেয় মুদ্রাস্ফীতি। অবকাঠামোগত দুর্বলতা। দেশে অবকাঠামোগত দুর্বল হলে উৎপাদন কেন্দ্রগুলোতে কাঁচামাল আনা নেওয়ার সময় এবং খরচ দুটাই বেশি পড়ে, ফলে উৎপাদন প্রয়োজন অনুযায়ী সম্ভব হয় না, দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে ঘটে মুদ্রাস্ফীতি। আমদানি হ্রাস। অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনীতি মূলত আমদানি নির্ভর। যদি কোনো কারণে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানি বন্ধ হয় বা হ্রাস পায় তাহলে চাহিদার তুলনায় যোগান হয়ে যায় কম, ফলে দামের স্তর বৃদ্ধি পায়, ঘটে মুদ্রাস্ফীতি। স্বর্ণ ও রৌপ্যের মজুদ বৃদ্ধি। দেশে স্বর্ণ রৌপ্যের মজুদ বৃদ্ধি পেলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বাড়ে, চাহিদা বৃদ্ধির কারণে দামের স্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম, দেখো মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য কী, মুদ্রাস্ফীতির প্রকারভেদ করলাম, মুদ্রাস্ফীতির কারণ। এরপরে আসে মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব এবং মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের উপায়। তাহলে মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব কী? মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব হচ্ছে বা এর কারণ বা প্রভাবিত করে কিভাবে, যেমন উৎপাদনের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির মাত্রা কম হলে উৎপাদনের প্রতিটি স্তরে অনুকূল প্রভাব পড়ে, কারণ ওই সময় উৎপাদনকারীগণ অধিক মুনাফা অর্জনের জন্য অধিক পরিমাণ উৎপাদনের চেষ্টা করে। আবার এদিকে অন্যদিকে মুদ্রাস্ফীতির মাত্রা বেশি হলে উৎপাদনের প্রতিটি স্তরে প্রতিকূল প্রভাব পড়ে, কারণ মুদ্রাস্ফীতির সময় হঠাৎ করে দামের স্তর কমে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে উৎপাদনকারীগণ সতর্কতা স্বরূপ কম উৎপাদন করে থাকে। ভোক্তাদের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় অর্থের মান হ্রাস পায়, ফলে একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে পূর্বের চেয়ে সে বেশি অর্থের প্রয়োজন হয়, কাজেই প্রত্যেক ভোক্তার প্রকৃত আয় কমে যায়। অতএব মুদ্রাস্ফীতির সময় ভোক্তাদের জীবনযাত্রার মান নিচের দিকে নামতে থাকে। বিক্রেতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতি সবসময় বিক্রেতাদের অনুকূলে অবস্থান রাখে, কারণ মুদ্রাস্ফীতি দেখা দিলে ক্রয়মূল্যের চেয়ে বিক্রয় মূল্য হয় অনেক বেশি। শ্রমিক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণী বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ মুদ্রাস্ফীতির সময় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়, শ্রমিকদের প্রকৃত আয় হ্রাস পায়। কৃষক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতি দেখা দিলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়, কাজে ভূস্বামীগণ তাদের উৎপাদিত ফসল চড়া দামে বিক্রয় করে অধিক লাভবান হয়, আর অন্যদিকে প্রান্তিক এবং ভূমিহীন কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থির আয়ের মানুষের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় স্থির আয়ের মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে কী করে, জনগণের সামগ্রিক ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় বাড়ানো বা প্রকৃত আয় বাড়ানো সম্ভব হয় না। উদ্যোক্তা ও বিনিয়োগকারীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় উদ্যোক্তা
ও বিনিয়োগকারীগণ বেশি লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতির সময় উৎপাদক খরচসহ শ্রমিকদের মজুরি যদি স্থির থাকে তাহলে দ্রব্য সামগ্রীর দামের স্তর বৃদ্ধি পাওয়ার দরুন বিনিয়োগকারীগণ অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। ঋণদাতা ও ঋণ গ্রহীতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ঋণদাতা যখন ঋণ দিয়েছিল তখন অর্থের মূল্য বেশি ছিল বলে ওই পরিমাণ অর্থ দিয়ে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যেত। কিন্তু মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য কমে যাওয়ায় ফেরতকৃত সমপরিমাণ অর্থ দ্বারা তারা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায়, ফলে ঋণদাতা ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে মুদ্রাস্ফীতির সময় দ্রব্যমূল্য বেশি থাকায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করে তার ঋণ পরিশোধের প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা করতে পারে। এরপরে আসি কি করদাতার উপর কিভাবে প্রভাবিত করে। মুদ্রাস্ফীতির সময় করদাতাগণ লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতির সময় দ্রব্যমূল্য বেশি থাকায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করে করের অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়। নিয়োগের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির হার অল্প হলে বিনিয়োগের পরিমাণ বাড়ে, আর এর ফলে নিয়োগ বৃদ্ধি পেয়ে দেশে বেকারত্ব হ্রাস পায়। কিন্তু মুদ্রাস্ফীতির হার যদি বেশি হয়ে যায় তাহলে বিনিয়োগকারীগণ অধিক বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলে। মজুতদার ও ফটকা কারবারির উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় মজুতদার ও ফটকা কারবারিগণ লাভবান হয়, কারণ তারা মজুদের পরিমাণ বাড়িয়ে কৃত্রিম সংকটের সৃষ্টি করে, ফলে দ্রব্য সামগ্রীর দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, তাদের অধিক মুনাফা অর্জন সহ হয়। এরপরে কি আসে আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় দামের স্তর বৃদ্ধি পাওয়ার দরুন দ্রব্য সামগ্রীর উৎপাদন খরচে বৃদ্ধি পায়, ফলে রপ্তানি পণ্যের বৈদেশিক চাহিদা পায় হ্রাস। চাকরিজীবীর উপর কিভাবে প্রভাব ফেলে। চাকরিজীবী শ্রেণীর আয় নির্দিষ্ট। মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের প্রকৃত আয় হ্রাস পায়। সামাজিক প্রভাব। মুদ্রাস্ফীতি দেখা দিলে এক শ্রেণীর মানুষ যেমন বেশি লাভবান হয়, আরেক শ্রেণীর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, ফলে সমাজে আয় বৈষম্য সৃষ্টি হয়। এই কারণে সমাজ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ে। আমরা আসলে মূলত অর্থনৈতিক দিক দিয়ে মুদ্রাস্ফীতির যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আবার সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও বিবেচনার বিষয়। অর্থাৎ কম মাত্রার মুদ্রাস্ফীতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য হলেও উচ্চ মাত্রার মুদ্রাস্ফীতির যন্ত্রণাদায়ক পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। এরপরে আমরা শেষ প্রশ্ন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কী। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হচ্ছে তিনটি। একটি হচ্ছে কি আর্থিক নীতি, আরেকটা রাজস্ব নীতি, আর একটা হচ্ছে কি প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। প্রথমেই আসি আর্থিক নীতি বা মনিটারি পলিসি। আর্থিক নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টির অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। কাজেই কেন্দ্রীয় ব্যাংক যদি আর্থিক নীতির মাধ্যমে অর্থের যোগান হ্রাস করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কিভাবে করতে পারে? যেমন ব্যাংক হার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণপত্র জমা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে সুদের হারে অর্থ ধার দেয় তাকেই ব্যাংক হার বলে। কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলোর তার সুদের হার বৃদ্ধি করে, ফলে জনগণ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কম পরিমাণ ঋণ গ্রহণ করে। কাজে অর্থের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি অটোমেটিকই নিয়ন্ত্রণে চলে আসে। ব্যাংক হারের পরে আসে কি খোলা বাজার ঋণপত্র বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে জনগণ বা বাণিজ্যিক ব্যাংকের নিকট ঋণপত্র বিক্রয় করে থাকে, ফলে এই জনগণ বা বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা পড়ে। জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়। এর ফলে কি অর্থের সামগ্রিক যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। নগদ রিজার্ভ অনুপাত বৃদ্ধি। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে তাকেই বলা হচ্ছে কি রিজার্ভ অনুপাত। কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে রিজার্ভ অনুপাত বৃদ্ধি করে তাহলে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক বাধ্যতামূলকভাবে তার রিজার্ভ বাড়ানোর জন্য ওই হারে নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। ফলে কি হয় যে নগদ অর্থের পরিমাণ কমে গিয়ে ঋণদান ক্ষমতা হ্রাস পায়, আর এই অবস্থায় অর্থের যোগান হ্রাস পায় বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। ঋণের রেশনিং পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, ফলে কেন্দ্রীয় ব্যাংকের ওই বেঁধে দেওয়ার সময়ের বাইরে কোনো বাণিজ্যিক ব্যাংকই ঋণ প্রদান করতে পারে না। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা পূর্বের চেয়ে সংকুচিত হয়ে কি হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়।
নির্বাচনমূলক ঋণ প্রদান। কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ বিশেষ কতগুলো ক্ষেত্রে ঋণ প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিতে পারে, ফলে অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে অর্থের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। ভোগদ্রব্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ। ভোগদ্রব্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ করলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। যেমন কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বিলাসদ্রব্য বা টিভি, ফ্রিজ, এয়ার কুলার ইত্যাদি ভোগদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ঋণ না দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয়, ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। শেষে আসে কি বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, অর্থাৎ শেয়ার বাজার কোনো সময় ফটকা কারবারি বা দালাল তার শেয়ার বা দ্রব্য ব্যাংক বন্ধক রেখে ঋণ গ্রহণ করে থাকে, কিন্তু ব্যাংক যে মূল্যের শেয়ার বা দ্রব্য বন্ধকে রাখে তার চেয়ে কম পরিমাণ নগদ অর্থের শেয়ারের মালিককে ঋণ হিসাবে প্রদান করে। বাকি যে মূল্যে ব্যাংক বন্ধককৃত শেয়ারের সাথে থেকে যায় তাকে বন্ধকি ঋণের নগদাংশ বলে। আর এই কারণে নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে আর্থিক নীতির মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আসি রাজস্ব নীতি। রাজস্ব নীতির ক্ষেত্রে সরকারি ব্যয় হ্রাস, অর্থাৎ সরকার যদি ব্যয় হ্রাস করে তাহলে বিনিয়োগ ব্যয় হ্রাস করে, তাহলে মূল্যস্তর কমে যায় আর মুদ্রাস্ফীতি চলে আসে নিয়ন্ত্রণে। করের পরিমাণ বৃদ্ধি। সরকার করের পরিমাণ বৃদ্ধি করে জনগণের নগদ অর্থ সরকারের হাতে চলে আসে, ফলে সামগ্রিক কমে গিয়ে দামি স্তর হ্রাসের মাধ্যমে মুদ্রাস্ফীতি হয় নিয়ন্ত্রিত। সরকারি ঋণপত্র বিক্রয়। মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার জনগণের নিকট ঋণপত্র বিক্রয় বা জনগণের নিকট হতে ঋণ গ্রহণ করতে পারে, ফলে জনগণের নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়ে ক্রয় ক্ষমতা কমে যায় আর মুদ্রাস্ফীতি আসে নিয়ন্ত্রণে। হস্তান্তর ব্যয় হ্রাস। হস্তান্তর ব্যয়ের ফলে সরকারের অর্থ জনগণের হাতে চলে যায়, কাজেই সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তার হস্তান্তর ব্যয় হ্রাস করে জনগণের ক্রয় ক্ষমতা কমিয়ে আনে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। সাময়িক পেনশন বন্ধ বা হ্রাস। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশনের নগদ অর্থ প্রদান সাময়িকভাবে বন্ধ করতে পারে, ফলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রিত হবে। আর শেষ বাধ্যতামূলক সঞ্চয়, অর্থাৎ দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার জনগণকে বাধ্যতামূলকভাবে সঞ্চয় করাতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার করতে পারে, সুদের হার বাড়াতে পারে, বিলাসদ্রব্য, রেডিও, টেলিভিশন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে সঞ্চয়ে আগ্রহী করে তুলতে পারে, ফলে জনগণের নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। প্রত্যক্ষ, এরপরে শেষটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর্থিক রাজস্ব নীতি ছাড়াও প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্য নিয়ে থাকে। যেমন কিভাবে করে? দ্রব্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ বা রেশনিং ব্যবস্থা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিতে পারে, আর ওই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকারের নিয়ন্ত্রণ অধীনে ন্যায্য মূল্যের বিভিন্ন দোকানদারের মাধ্যমে বা রেশনিং ব্যবস্থার মাধ্যমে বিক্রয় ব্যবস্থা করতে পারে। মজুরি নিয়ন্ত্রণ। দেশে মুদ্রাস্ফীতি দেখা গেলে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংঘগুলো মালিকপক্ষকে চাপের মাধ্যমে মজুরি বাড়াতে বাধ্য করে, ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়। এমতো অবস্থায় করতে পারে? সরকার আইন করে মজুরি নির্ধারণ করে দিলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। উৎপাদন বৃদ্ধি। দেশে সার্বিক উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কাজেই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশে অব্যবহৃত সম্পদকে ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। ফটকা কারবার নিয়ন্ত্রণের মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ফটকা কারবারিগণ করে? মজুদের পরিমাণ বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করে আর দ্রব্য সামগ্রীর দাম ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। কাজেই ফটকা কারবারিগণ যাতে অধিক দ্রব্য ক্রয় না করতে পারে, সরকার সেটি নিয়ন্ত্রণ করতে পারলেই দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। প্রচলিত মুদ্রা বাতিল ঘোষণা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় তাহলে করবে? সরকার প্রচলিত মুদ্রা আংশিক বাতিলের মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আর সর্বশেষ আমদানি বৃদ্ধি। মুদ্রাস্ফীতির সময় যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বৃদ্ধি পায়, কাজেই যোগান বৃদ্ধির লক্ষ্যে দেশের ভিতরে বাড়তি উৎপাদন সম্ভব না হলেও বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ আমদানি করলে চাহিদা হ্রাস পাবে, ফলে মুদ্রাস্ফীতি আসবে নিয়ন্ত্রণে।
তাই বলা যাচ্ছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। কাজেই যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলেই সম্পূর্ণভাবে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব সেটা সম্ভব নয়। কাজেই সরকার প্রতিটি পদ্ধতি যদি যথাযথ প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আর এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ পদ্ধতি কয়টি? একটি 3টি। একটা হচ্ছে আর্থিক নীতি, রাজস্ব নীতি, আর একটা কি প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মুদ্রাস্ফীতি সম্পর্কে, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির ফলাফল, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের উপায়, এই কয়টা বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং করতে পারবে রপ্ত, এবং সময় মতো সেটাকে তোমরা অ্যাপ্লাই করতেও পারবে, এই বিশ্বাস নিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের ক্লাস আজকের মতো এখানেই বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।